কি হয়েছে তোমার? এমন করছো কেন পাখি? আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। নয়না কিছুই বলতে পারছে না। নয়নার প্যানিক অ্যাটাক হয়েছে। তার চোখের সামনে ভাসতে লাগলো সেই রাতের দৃশ্যগুলো। ঝাপসা হয়ে আসছে নয়নার চারপাশ। জিয়ান ব্যাকুল হয়ে পড়ল প্রেয়সীর এই অবস্থা দেখে। রাত তখন 3:30। জিয়ান অনিকেতকে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কারো পায়ের আওয়াজ পেয়ে নয়নাকে নিয়ে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ল। ততক্ষণে নয়না বেহুশ। বিয়ে বাড়ি, অনেক আত্মীয় স্বজনরা এসেছে, তাই বাড়ি ভর্তি মানুষ। জিয়ান নয়নাকে নিজের মধ্যে জড়িয়ে নিল। লোকটা চলে যেতেই নয়নাকে কোলে তুলে আবার জাহানারা বেগমের পাশে শুইয়ে দিল। খানিকক্ষণ তাকিয়ে রইল নয়নার দিকে। আবছা আলোতে মেয়েটাকে আরো স্নিগ্ধ লাগছে। নয়নার কপালে চুমু দিয়ে বের হয়ে আসার সময় দরজা আলতো হাতে চাপিয়ে দিয়ে আসলো। নিচে আসতেই ঘটল এক বিপত্তি। হঠাৎ করে পেছন থেকে একজন জিয়ানকে ডেকে বলে, এই ছেলে কে তুমি? তোমাকে তো এর আগে দেখিনি কখনো। জিয়ান শুকনো ঢোক গিলে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। এরপর সামনে ফিরে দেখে মধ্যবয়স্ক একজন পুরুষ। জিয়ান নিজেকে ধাতস্থ করে বলে, আমি ডেকোরেশনের লোক। লোকটা মোবাইলের আলো জ্বালাচ্ছে। এই সুযোগে জিয়ান ফুরুত। আতিফ সাহেব সামনে লাইট ধরতেই দেখে কেউ নেই। সে ভীত হলো। মনে মনে ভাবলো হয়তো জিনভূত, তাই দ্রুত প্রস্থান করলো। মেহনুর খেতে বসেছে। মিতা বেগম উঠে এসে মেহনুরের মাথা তার বুকে চেপে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, চিরজীবন কেউ বেঁচে থাকে না মা। তোর এক মা চলে গেছে তাতে কি, আমি তো আছি। জানিস সবচেয়ে বড় কষ্ট হলো এত কিছু হয়ে গেছে আমার বোনের মতো ফ্রেন্ডের সাথে। আমি তা জানতেও পারলাম না। তার শেষ সময় তাকে একবার দেখতে পারলাম না। মেহনুর বলল, আম্মু বারবার তোমাদের কথা বলেছিল, কিন্তু আমরা কোনোভাবে তোমাদের কন্ট্যাক্ট করতে পারিনি। মিতা বেগম বললেন, শেষ 5টা বছর তোর মায়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তোর বাবা পছন্দ করতেন না আমাদের দুজনের সখ্যতা। বাবা শব্দটা এখন মেহনুরের হৃদয়ে কাটার মতো বিধে। আম্মু যখন মৃত্যুর মুখে, তখন সে তার নতুন জীবন সাজাতে ব্যস্ত। আমি নিজের ছোট বিজনেস আর চাকরির বেতন দিয়ে লড়ে গেছি আম্মুর জন্য। 1 সপ্তাহ আগে আম্মুর একটা পুরনো ডায়েরি খুঁজে পাই। সেখানেই তোমার ডিটেলস পেয়েছি আম্মি। অশান্ত মনটাকে শান্ত করার জন্য ছুটে এসেছি তোমার কাছে। মিতা বেগম মেহনুরের কপালে চুমু দিয়ে বলে, একদম মন খারাপ করবি না, আমি আছি তোর জন্য। জানিস রেজার বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেও কন্ট্যাক্ট করতে পারিনি। মেহনুর বলল, রেজার বিয়ে মানে? মিতা বেগম বললেন, হ্যাঁ, রেজার বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়েটা দারুণ দেখতে, তবে বয়স একটু কম। মানিয়ে নিতে পারলেই হয়। মেহনুরের গলা যেন কেউ চেপে ধরেছে। সে তো এই আশা নিয়ে এসেছিল, তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে রেজাকে বিয়ে করে। কিন্তু এটা কি হলো? জিয়ান বলল, ভাই কি বিয়া করলাম, আমার টাচে বইয়ের ফোবিয়া। অনিকেত বলল, শালা দোষটা তো তোরই। বাসর রাতে বেড়াল না মেরে বইয়ের উপর অত্যাচার করলে ফোবিয়া হবে না? জিয়ান বলল, ভাই তুই ডাক্তার, তাই আমার ভরসা আছে। একটা সলিউশন বের কর, নয়তো বইয়ের সাথে এ জন্মে বাসর সারতে পারবো বলে তো মনে হয় না। অনিকেত বলল, ভালো হয়ে যাও রেজা, সারাক্ষণ কি মনে বাসর করার লাড্ডু ফোটে? জিয়ান বলল, একটা মাত্র ফুলের মতো বউ, তো বাসর করার স্বাদ তো জাগবেই। আমি তো পুরুষ, কোনো বেডা আপু না। অনিকেত বলল, এসব কথা সাইডে রেখে আগে বল, এই সময়ে তুই কোথা থেকে টপকিয়েছিস? জিয়ান বলল, আর বলিস না, জাহিনকে নিয়ে এক প্যাচে পড়েছি। সেই গিট্টু খুলতে আসছি ইমার্জেন্সি ছুটি নিয়ে। অনিকেত বলল, দেখলি বিয়ে করলে ছেলেরা কেমন বউকে ভয় পেতে শুরু করে। জিয়ান বলল, ভয় না, এটা হারানোর ভয়। তোর খবর কি? কোনো মেয়ে জুটলো নাকি সিঙ্গেল মরবি? অনিকেত বলল, মনে হয় এজন্মে সিঙ্গেলই মরতে হবে। জিয়ান বলল, এবার তোর একটা বিহিত না করে যাব না। অনিকেত বলল, আগে তোর বিহিত কর। বারবার এমন হলে হার্টে সমস্যা হওয়ার ঝুঁকি আছে। এমনিতে ভাবির বয়স কম। জিয়ান বলল, আমি এখন কি করব? কিভাবে এই ট্রমা থেকে বের করব ওকে? অনিকেত বলল, ভালোবাসা দিয়ে কাটাতে হবে এই ভয়। একদম ভিন্ন একটা রেজা হয়ে যা। মনে কর তুই পাইলট রেজা চৌধুরী না, তুই শুধুমাত্র তোর অর্ধাঙ্গিনীর। তার সাথে মিশে যা, বোঝার চেষ্টা কর তাকে, দেখবি সে নিজেই তোকে কাছে চাইবে। ভালোবাসা যখন বাড়তে